পেহেলগাম কাশ্মীরের এক অনন্য গন্তব্য, যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে। এই বরফগলা নদীর কলতান কিংবা নয়নাবিরাম এক একটু উপত্যকা, চারিদিকে শান্ত পরিবেশ এ মনকে প্রশান্ত করে তুলছে। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে আমরা উপভোগ করব কাশ্মীরের এই বিখ্যাত জাফরান ফিল্ড, আপেলের বাগান, লিডার নদী সহ অসংখ্য সুন্দর সুন্দর পাহাড়। আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে 20 জুলাই 2024, আমাদের কাশ্মীর ট্যুরের তৃতীয় দিন। ডাল লেকের হোটেল থেকে চেক আউট করে আজকে আমরা যাচ্ছি পেহেলগাম। সো পেহেলগ্রামেও আমরা আজকে রাত্রি যাপন করব। আমাদের গাড়িটা ওরা এসেছে, সো আমাদের লাগেজগুলো একটু উঠিয়ে ফেলি। আমরা আরও আগে বেরোতে চেয়েছিলাম, বাট গতকালকে গুলমার্গে থেকে আসার পরে অনেক ক্লান্ত হয়ে পড়ি। অনেকটা রেস্ট নেওয়ার জন্য আসলে আমাদের আজকে উঠতে দেরি হয়ে গেল। ডাল লেকের আমাদের এই হোটেল থেকে অনন্তনাগ হয়ে পেহেলগামের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটারের মতো, যার বেশিরভাগ রাস্তায় যাবে ভারতের সব থেকে লম্বা হাইওয়ে, যার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44। তবে শুরুতেই শ্রীনগর থেকে রওনা দিয়ে হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরেই আমরা পাম্পোর নামের এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, এখানকার গ্রামীণ জীবন কেমন সেটা দেখার জন্য। 1 ঘন্টা পরে আমরা এমন একটা জায়গাতে এসেছি যেখানে দুই পাশে শুধু আপেলের বাগান। সো আজকে আমাদের ইচ্ছা আছে আপেল বাগান থেকে নিজ হাতে আপেল ছিঁড়ে খাবো। সো দেখি আমাদের ভাগ্যে সেটা হয় কিনা। এই পাম্পোরে এবং ন্যাশনাল হাইওয়ের সাথেই প্রচুর পরিমাণে জাফরানের চাষ করা হয়। এই কাশ্মীরি জাফরান হলো বিশ্বের অন্যতম উচ্চমানের এবং দামি মশলা, যা জম্মু ও কাশ্মীরের বিশেষ কিছু অঞ্চলে হয়ে থাকে। আর এই কাশ্মীরি জাফরান সাধারণত শীতের শেষে বা বসন্তের শুরুতেই সংগ্রহ করা হয় এবং এর উৎপাদন ব্যয় অত্যন্ত ব্যয়বহুল, কারণ 1 কেজি জাফরান উৎপাদন করতে প্রায় 1.5 লক্ষ ফুলের প্রয়োজন হয়। আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি এটি ইন্ডিয়ার সবথেকে বড় হাইওয়ে। ইন্ডিয়ার উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে এই হাইওয়ে কানেক্ট করেছে। কাশ্মীরের এই শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত এই হাইওয়ের ডিস্টেন্স হলো 3745 কিলোমিটার, যা ইন্ডিয়ার 11টা রাজ্য এবং 30টা বড় বড় শহরকে সংযোগ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হাইওয়ের 12 কিলোমিটারের মতো রাস্তার মাঝখানে দেখতেছেন যে কোনো রকম ডিভাইডার নাই। এর কারণ হলো এই রাস্তাটাই ইন্ডিয়ান এয়ারফোর্স খুব ইমার্জেন্সি বেসিসে টেম্পোরারি রানওয়ে হিসেবে ব্যবহার করে। এই তো কথা বলতে বলতে আমরা হাইওয়ের টোল প্লাজাতে চলে আসলাম। আমরা এখন আছি অনন্তনাগ পার হয়ে একটু সামনে। রাস্তায় আসলে হিন্দুদের একটা প্রোগ্রাম থাকাতে অনেক জায়গায় আমরা আর্মিদের বাধার সম্মুখীন হই এবং সে কারণে রাস্তায় অনেক জ্যামও পড়ে যায়, যার জন্য আসলে আমাদের এখানে পৌঁছাইতে অনেক সময় লেগে গেছে। আমরা এখানে একটু চা খাবো, একটু ব্রেক নিব, তারপরে আমরা আবার রওনা করব। ফিশ? হ্যাঁ, ফিশ, চিংড়ি ফিশ। কি এটা? পাকোড়ে? পাকোড়া? আচ্ছা। এই পাকোড়াটার প্রাইস ছিল 80 রুপি আর চা ছিল 20 রুপি করে, তবে টেস্টি ছিল। ব্রেক শেষ করে ফ্রেশ একটা যাত্রা শুরু করতে দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে আপেল বাগান এবং লাল লাল আপেল ধরে আছে। তো আমরা যখন ড্রাইভারকে বললাম যে কোনো একটা বাগানে থামার জন্য যেখানে লাল লাল আপেল দেখা যাচ্ছে, তো ড্রাইভার আমাদেরকে বললেন যে যেই বাগানের আপেলগুলো লাল দেখা যাচ্ছে খুব বেশি, ওই আপেলগুলো আসলে ফেক, কারণ এগুলো আসলে কাস্টমার পাওয়ার ট্র্যাপ। কারণ এখন যে সিজন, এই সিজনে আসলে এরকম আপেল হয় না, সাধারণত লাল আপেলগুলো হয় নভেম্বরের দিকে। তো যাই হোক, উনি আমাদেরকে রিয়েল আপেল ধরে আছে এরকম একটা বাগানে দাঁড় করালেন। ইউনুস খান, সাব্বির আহমেদ।
আমি কিন্তু খুবই এক্সাইটেড, জীবনে প্রথমবার এই আপেল বাগান দেখবো এই জন্য। এরা আসলে আপেলের অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে দেখছি, বিভিন্ন প্রোডাক্টেরই অর্ডার নেয়, আপেলের চাটনি বানায়, আপেলের জ্যাম, আপেলের সস। ওয়াও, কাঁচা কাঁচা আপেল মনে হচ্ছে, কচি কচি কাঁচা কাঁচা অসংখ্য আপেল। সবগুলো আপেলই আসলে খুবই ছোট এবং কাঁচা কাঁচা মনে হচ্ছে। অসংখ্য আপেল, তো বাংলাদেশের বড়ের মতো করে ধরে আছে। জুস 50 rupee glass. Only juice, no milk, no sugar, no pani. Okay. First 2 glass or 3 glass? 2 glass. 2 glass? Okay. আজকে ফার্স্ট টাইম এরকম একটা আপেল বাগানে আসা জীবনে। তো এখন আসলে যেই আপেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কাঁচা, খুবই ছোট ছোট। এই আপেলগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি। তো কিছু কিছু আপেল আছে একটু বড় হয়েছে, যেমন নিচেরগুলো এই যে একটু বড় মনে হচ্ছে। তো আমি একটা আপেল একটু দেখাই, একটু পেড়ে দেখাই। তো এখানে আসলে আপেল ছেঁড়ার নিয়ম হচ্ছে একটু ঘুরায় ঘুরায় ছিঁড়তে হবে, যে পরামর্শটা দিচ্ছিলেন। সো আমি একটা আপেল পেড়েছি, এটা হচ্ছে আমার লাইফের প্রথম কোনো বাগান থেকে, আপেল বাগান থেকে সরাসরি আপেল পাড়া। তবে এই আপেলটা আমরা এখন এই মুহূর্তে খেতে পারবো না, কারণ কিছুদিন আগে এখানে কীটনাশক জাতীয় দ্রব্যাদি স্প্রে করা হয়েছে, যার কারণে এটা এই মুহূর্তে খাওয়া যাবে না। তবে এখানে পাকা আপেল আছে, সেগুলো আসলে খাওয়া যাবে, ওগুলো আমরা জুস বানিয়ে খাবো। সো দেখি আপেলের জুস কেমন লাগে। অসংখ্য আপেল এখানে, সো দেখেই মনে হচ্ছে যেন পেড়ে পেড়ে খাই। বাংলাদেশে যেরকম বড়ই ধরে থাকে ঠিক সেরকমই এখানে আপেল ধরে আছে। তো আপেলগুলো ছোট এবং কীটনাশক স্প্রে করার কারণে আসলে এগুলো আমরা এখন খেতে পারবো না। তো আমরা আসলে এমন সময় এসেছি যে সময় আসলে এই আপেলগুলো পরিপক্ক হয় না বা খাওয়ার উপযোগী হয় না। সম্ভবত এই আপেলগুলো পরিপক্ক হইতে আরও 1-2 মাস লাগতে পারে। আপেলের জুস খাবো, জুস খেয়ে দেখি কেমন। সো পিওর আপেলের জুস চলে এসেছে। এখানে কোনো রকম চিনি নাই, কোনো রকম কোনো এক্সট্রা কোনো কিছু নাই। সেই ঘ্রাণ। প্রথমবার মনে হচ্ছে যে পিওর অ্যাপেলের জুস খাইছি। এতদিন যে অ্যাপেলের জুস খাইছি সেগুলো আসলে বিভিন্ন ফ্লেভারে ভরা ছিল, এটা খেয়েই মনে হচ্ছে যে আসলেই অ্যাপেলের জুস। নিজেকে অনেক রিফ্রেশ লাগতেছে, মুহূর্তের মধ্যে মনে হচ্ছে রিফ্রেশ করে ফেলতেছে। অস্থির। আপেলের জুস খাবার পরে মনে হলো যে আসলে গাছ থেকে আপেল পেড়ে খাওয়াই লাগবে, না হলে খুব মিস হয়ে যাবে। তো আমরা যেটা করলাম যে আমরা এই বাগানের ওনারকে রিকোয়েস্ট করলাম যে আসলে আমরা গাছ থেকে আপেল পেড়ে খেতে চাই। তো রিকোয়েস্ট করার পরে উনি যেটা করলেন যে আমাদের কেমন একটা গাছ দেখিয়ে দিলেন, যেই গাছে মোটামুটি কিছু আপেল ছিল যেগুলো খাবার উপযোগী ছিল। সো এই গাছে দেখতেছি কিছু বড় বড় আপেল আছে মনে হচ্ছে। সো আমি এখান থেকে একটা আপেল পাড়তেছি। এই আপেলটার বয়স খুবই কম, সো জানি না এটা টেস্টি হবে না, যদিও জাস্ট টেস্ট করার জন্য গাছ থেকে পেড়ে। কিছুটা কষকষ, মানে ওই যে আমরা যেরকম অনেকটা কষকষ কি যেন খাই, মানে কাঁচা থাকলে পেয়ারা টেয়ারা অনেক সময় একটু কষকষ লাগে ওরকম। তবে খাওয়া যাচ্ছে না তা না। একদম পিওর আপেলের স্বাদ, বেশ মজা। আস্তে আস্তে আমরা পেহেলগ্রামের খুবই কাছাকাছি চলে এসেছি। পেহেলগ্রামের পাহাড়গুলো আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করেছে। আমরা যতই কাছাকাছি যাচ্ছি পাহাড়টা ততই কাছাকাছি চলে আসছে। আমরা এখন যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে আয়ুষ মুকাম, আর এখানেই আসলে বজরঙ্গি ভাইজান মুভির গানের শুটিং হয়েছিল। ওই যে মসজিদের ভেতরে যে গানটা ছিল ওই গানটা আসলে এখানেই শুটিং করা হয়েছিল। তো আমরা আসলে অলরেডি দেরি করে ফেলেছি, আমরা আজকে এখানে যাওয়ার ইচ্ছা নাই। আগামীকাল যদি টাইম ম্যানেজ করতে পারি ফেরার সময় তাহলে যাবো ইনশাল্লাহ। অসাধারণ সুন্দর রাস্তা। সাব্বির ভাই এটা কেমন এনজয় করছেন? খুবই এনজয় করতেছি। সাব্বির ভাই তো আসতেই যাচ্ছিল না, সাব্বির ভাইকে জোর করে আমরা নিয়ে আসলাম। সাব্বির ভাই এখন তো আর এখান থেকে যেতে যাচ্ছে না, খুবই মজা লাগতেছে।
আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে পেহেলগাম শহর থেকে আরও 14-15 কিলোমিটার আগে। কি অপরূপ দৃশ্য, বরফগলা নদীর কলতান কিংবা নয়নাভিরাম এক একটি উপত্যকা এবং শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে তুলছে। আর এই যে নদীটা বয়ে চলেছে, এই নদীটার নাম হচ্ছে লিডার নদী। এই নদীতেই আসলে রাফটিং করা যায়, আমরাও রাফটিং করবো ইনশাল্লাহ। অসাধারণ ভিউ, অসাধারণ। পেহেলগ্রাম এখনো 13 কিলোমিটার এখান থেকে। ওরে ভিউ, অসাধারণ ভিউ। আমরা এই পাহাড়ি রাস্তা লেক ভেদ করে পেহেলগ্রামের পথে। অসাধারণ। এখানেও অনেক টুরিস্ট প্লেস আছে। আর এই জায়গা যেগুলো দেখতে পাচ্ছেন বিল্ডিং, এগুলো আসলে হোটেল। এটা যদিও পেহেলগ্রাম মেন পয়েন্ট থেকে 13 কিলোমিটার পিছনে, তবুও এখানে অনেক লেক টেক থাকার কারণে এবং অনেক বড় বড় পাহাড় থাকার কারণে অনেক পর্যটক এখানে রাত্রি যাপন করে থাকে এবং আশেপাশের সাইটগুলো দেখে থাকে। ওয়েলকাম টু পেহেলগ্রাম। আমরা পেহেলগ্রামের মেইন গেট দিয়ে প্রবেশ করছি এই এলাকার। ताजा मीठा करिएगा भैया, ले लो। नो नो नो, थैंक यू। मीठा है भैया। ছোট ছোট এক পিস নারিকেল বিক্রি করে 10 রুপি করে। দেশেই নারিকেল খাই না আর এখানে। আমরা কাশ্মীরের মেইন গেট দিয়ে প্রবেশ করার পরে একটা বিশাল বড় চেকিং করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চেকিং এর সুবাদে আমার এখানে একটু নামা হলো। আর এখানে নামার পরে আসলে আমি আর কি বলবো, মানে এই সিন আমি যেমনটা দেখতে পাচ্ছি তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। মানে স্বচ্ছ ক্লিন পানি, একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। আর পানির যে ধারা, যে গতি, অসাধারণ। আমার ভিউটা একটু দেখেন। এখানের সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে এখানে ঘন্টার পর ঘন্টা কাটাই আমরা। যদিও এখনো কাশ্মীরের পেহেলগ্রামের অ্যাকচুয়াল লোকেশন পর্যন্ত পৌঁছাইনি, কিন্তু এই জায়গার সৌন্দর্য আমি আসলে বলে বোঝাইতে পারবো না। এখানে হচ্ছে পেহেলগ্রাম এন্ট্রি করার ফাইনাল চেকপোস্ট। এই চেকপোস্টের পরে যে ডানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটার উপরেই মূলত বাইসরন ভ্যালি বা সেমি সুইজারল্যান্ড যেটাকে বলা হয় আর কি। তো সেমি সুইজারল্যান্ডে আমরা ওখানে ঘোড়া ভাড়া করব। আমাদের ড্রাইভার একটা পরামর্শ দিল, সেটা হচ্ছে যে এখানে যেখানে সেখানে ঘোড়া না ভাড়া করে ঘোড়ার একটা স্ট্যান্ড আছে, ওখান থেকে ভাড়া করতে। এবং যেটা আরেকটা পরামর্শ দিল সেটা হচ্ছে যে ঘোড়া তারা যে প্রাইস বলবে তার থেকে 50% দাম বলতে। সো দেখি আসলে কত টাকা চাই। আমরা একটা জিনিস জানতাম না, সেজন্য আমরা একটা প্রবলেমে পড়ে গেছি। সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের একটা প্রোগ্রাম হয় যেটার নাম হচ্ছে যাত্রা। এটা আসলে 40 দিন ব্যাপী হয় এবং পেহেলগ্রাম ঢোকার ফাইনাল যে গেট, সেই চেকিং পয়েন্টে এখানে আসলে হিন্দু ধর্মাবলম্বীর লোকজন আসেন তাদেরকে চেকিংয়ের জন্য। এই চেক পয়েন্টটা অনেক ভিড় জমে যায়। এই চেক পয়েন্টে আমাদের অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হলো। এই জন্যই আসলে আমাদেরকে পেহেলগ্রামের আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাইতে অনেক সময় লাগলো। এখন বাজে 1:15। আমরা রওনা দিয়েছিলাম 9টার সময়। সো অনেকটা সময় লেগে গেল, 4 ঘন্টা লেগে গেল প্রায়। অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে 2.5 ঘন্টা, কিন্তু অনেক জায়গায় যাত্রার জন্য অনেক জায়গায় আসলে আমাদের থামতে হয়েছে, আমাদেরকে অনেক জায়গায় জ্যামে থাকতে হয়েছে। সো আমরা আসলে ভলগার হোটেলে বুকিং দিয়েছিলাম, আমরা হোটেলে চলে এসেছি। আমরা এখন চেক ইন করবো। ওয়াও, হোটেলটা খুবই ন্যাচারাল এবং বিউটিফুল। तो बहुत फंसा दिया है अपने मुझे। হোটেলের চারপাশ দেখে মনে হচ্ছে অনেক সুন্দর, প্রচুর গাছপালা এবং প্রকৃতিতে ভরপুর।
পেহেলগ্রামে আসলে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ, যা কিছু দেখবেন সব কিছুই ভালো লাগবে। সো আমরা এখন হোটেলের রুমের ভিতরে ঢুকছি, দেখাই আপনাদেরকে রুমটা কেমন। এটা আসলে 3 স্টার মানের একটা হোটেল। হোটেলের বাইরের পরিবেশ খুবই সুন্দর ছিল এবং রুমের পরিবেশ দেখেও মনে হচ্ছে খুবই সুন্দর। এই পাশে অনেক জানালা, ওফ জানালার পাশের ভিউ পয়েন্ট অসাম। ওরে সবুজ, সবুজে সবুজে ভরা, মানে যেদিকেই তাকাই এখানে সেদিকেই সবুজ। ও এখানে একটা ছোট টিভি আছে, ওয়াশরুমটা কেমন দেখি। ও ওয়াশরুমটা সুন্দর, সো ভেরি নাইস রুম। এই রুমটার ভাড়া নিয়েছে 6000 ইন্ডিয়ান রুপিস, সাথে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আমার মনে হচ্ছে এটা আমাদের এবারের কাশ্মীর ট্যুরের সব থেকে ভালো রুম। গত 2 দিন আমরা যে রুমে ছিলাম ওটার থেকে এই রুমের ডিফারেন্স অনেক অনেক বেশি। এই রুমটা অনেক ভালো। সো এটা যদিও 3 স্টার মানের হোটেল, বাট রুমের আদার্স যেসব ফ্যাসিলিটি, যেমন এখানে একটা সেন্ট্রাল রুম হিটার আছে, কারণ এখানের ওয়েদার সবসময় ঠান্ডা থাকে, যার কারণে একটা সেন্ট্রাল রুম হিটার। আর বাইরে তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে তাকানো মানেই আসলে সুইজারল্যান্ড, মানে যেদিকেই তাকাবো সেদিকেই সবুজ আর সবুজ। সো এইরকম একটা পরিবেশে বসে এক কাপ চা কি যে অসাধারণ। এই যে আমাদের মডেল সাব্বির ভাই, হ্যালো সাব্বির ভাই, খুব এনজয় করতেছে। জানালার পাশে খোলা বাতাস দেখতেছে, সবুজ গাছ, খোলা বাতাস, ফ্রেশ বাতাস। কেমন লাগছে সাব্বির ভাই? অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর লাগছে রাস্তাটা। আসলে এখানে আসলে কাশ্মীরে যেখানেই যাচ্ছি সেখানে আসলে এক এক রকম দৃশ্য দেখতেছি। যেখানে আমরা ডাল লেকে ছিলাম সেখানে এক ধরনের দৃশ্য, এখানে যখন আসলাম এখানে আমরা গ্লাসিয়া থেকে যে ঝর্ণাগুলো বয়ে আসে সেখানকার যে পানিগুলো সেগুলো আমরা দেখতে দেখতে আসলাম, এবং আমাদের এই হোটেলের পাশে ওই জিনিসটা আছে। সেটাই, সবকিছু আসলে খুবই অসাধারণ লাগতেছে। আর এদিকে যদি তাকান আপনি দেখে মনে হবে যে আপনি হয়তো সুইজারল্যান্ডে আছেন। আপনি ঘাসগুলো দেখেন, আপনি পাহাড়গুলো দেখেন, অসাধারণ দৃশ্য সব। আমাদের রুমের সাথে এই পাহাড় ভিউ, আসলে রুমটা পাওয়া হয়েছে আমাদের ভাগ্যক্রমে, আলহামদুলিল্লাহ। রাব্বি ভাই এসে কেলায় পড়ছে। ভাই কি বলবো, মানে আমাদের আসলে কাশ্মীর ট্যুরে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর হোটেল। এত সুন্দর একটা হোটেল যে আসলে এখানে একটু আরাম না করে পারলাম না। আসলেই সুন্দর হোটেল। আগামীকালকে এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। জানি না ব্রেকফাস্ট আইটেমগুলো কেমন। হোটেলটা যেমন সুন্দর, আশা করি ব্রেকফাস্ট আইটেমগুলো সুন্দর হবে। সো আগামীকালকে সকালে যখন ব্রেকফাস্ট করবো হয়তো বা ব্রেকফাস্ট আইটেমগুলো দেখাইতে পারবো, এবং আইটেমগুলো কেমন স্বাদ ছিল সেটাও জানাইতে পারবো। এখন আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপর বের হয়ে উপভোগ করতে চাই এই পেহেলগ্রামের সুন্দর সুন্দর সব ভ্যালি। দেখব দূর পাহাড়ের চূড়ায় মেঘের সান্নিধ্য, যেখানে প্রকৃতি নিজ হাতে গড়েছেন অগণিত সব উপত্যকা, ঝর্ণা এবং নদী। সো পেহেলগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার মাধুর্য নিয়ে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।